ফুলবাড়িয়া রেলওয়ের জমিতে শতাধিক অবৈধ ভবন, কাউন্সিলর চামেলির একক দখলদারিত্ব, উচ্ছেদ ঠেকাতে কয়েকশো দোকান প্রতি চাঁদা তোলেন ৫০০ টাকা করে। তীব্র গরমে সীমাহীন কষ্টে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ। আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে প্রাক প্রাথমিক। ওয়ার্ক পারমিট জমা দেওয়ার পর ইতালি যেতে ইচ্ছুক ২০,০০০ বাংলাদেশিকে ভিসা দিতে গড়িমসি, অভিযোগ দূতাবাস এবং বিএসএফ এর বিরুদ্ধে। ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে মন্তব্য কাদেরের। আওয়ামী লীগ রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে দাবি জাপা চেয়ারম্যানের। এবং গাজায় অব্যাহত ইসরায়েলি বর্বরতা, তেল আবিবকে অর্থায়নে বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, মারমুখী পুলিশ। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। ফুলবাড়িয়া রেলওয়ের ৩.৯৭ একর জমির পুরোটাই বেদখল। সরকারি জমিতে মার্কেট, বাসাবাড়ি মিলে এখন প্রায় শতাধিক ভবন। মালিক দাবিদার অন্তত ৪০ জন। বেশিরভাগেরই দখলে দক্ষিণ সিটির নারী কাউন্সিলর চামেলি এবং তার ভাই বোনেরা। উচ্ছেদ ঠেকাতে প্রতি মাসে চামেলি দোকান প্রতি চাঁদা তোলেন ৫০০ টাকা করে। নিজে ক্ষমতাসীন দলের রাজনীতি করলেও চামেলির স্বামী, ভাই এবং বোনের সরাসরি বিএনপির পদবিধারী নেতা। রেলের জমি দখল করে সাদাত নিশাতে ২ পর্বের অনুসন্ধানী রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ক্যামেরা ছিলেন মতিউর রহমান জনি। রাজধানীর বঙ্গ ইসলামিয়া মার্কেট থেকে শুরু করে আনন্দবাজার পুরো এলাকায় বিস্তৃত রেলওয়ের ৩.৯৭ একর জায়গা, তবে সবই বেদখল। রেলওয়ের জমির উপর গড়ে উঠেছে হাফেজ প্লাজা, বঙ্গ হোমিও কমপ্লেক্স, বরিশাল প্লাজা থেকে শুরু করে এ এলাকায় মার্কেট, বাসাবাড়ি মিলে প্রায় শতাধিক ভবন, যার মালিক দাবিদার অন্তত ৯৬ জন। কিভাবে বেহাত হলো রেলওয়ের জমি, তার কারণ অনুসন্ধানে দেশ টিভি। অনুসন্ধান বলছে রেলওয়ের এই জায়গার বেশিরভাগই দখলে আছেন ঢাকা দক্ষিণ সিটির নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলি ও তার ভাই বোনেরা। রেলের এ জমির ভুয়া দলিল বানিয়ে ১৯৭৪ সালে দখলে নেন মির্জা আশরাফ নামে এক ব্যক্তি। পরবর্তীতে মির্জা আশরাফের দখলে থাকা অবস্থায় এ জমির দেখাশোনা করতেন কাউন্সিলর চামেলির বাবা। ৫০ বছর ধরেই সরকারি এ জমি হাত বদল হয়েছে অনেকের হাতে। বিভিন্ন ব্যক্তির কাছে রেলের জমি মালিকানা বিক্রি করেছেন মির্জা আশরাফ ও চামেলির বাবা। স্থানীয়দের অভিযোগ, আনন্দবাজারের বেশিরভাগ ও বঙ্গ ইসলামিয়া মার্কেটের পুরোটাই কাউন্সিলর চামেলির দখলে। ইসলামিয়া বড় মার্কেট, তার পাশে আছে হলো আপনার হোমিও, আর ভিতরে আরো আছে রোজ গার্ডেন দিয়ে লাইলি চামেলি, এই দুইজন। হ্যাঁ, ও লাইলি কোর্টের চাকরি করে। সরকারি জায়গা, এগুলি তো সব সরকার জায়গা, যে কোনো একদিন এটা যাইব গা। ব্যক্তি ও দখলদার প্রতিষ্ঠান যতই প্রভাবশালী হোক, পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযানের আশ্বাস দিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের মহাপরিচালক। মামলাটা নিয়মিত এটাকে যাতে কার্যক্রম আমাদের পক্ষ থেকে যেন কোনো ঘাটতি না থাকে, সেই জন্য আমাদের উকিল নিয়োগ করা আছে, আমাদের ল অফিসার আছে, মামলা হাজিরা দেওয়া, আমাদের কাগজপত্র সাবমিট করা। আমাদের উচ্ছেদ আপনি দেখেন না, বিআইডব্লিউটিএ, তারপরে অন্যান্য সিটি কর্পোরেশন তারা উচ্ছেদ করতে গিয়ে বিল্ডিং ভেঙে দেবে। অবৈধ উচ্ছেদ আমরা প্রোগ্রাম দিই, যখনই যেখানে অবৈধ উচ্ছেদ করার মতো থাকে তখনই আমরা প্রোগ্রাম দিই। নিজে ক্ষমতাসীন দলের রাজনীতি করলেও চামেলির স্বামী, ভাই এবং বোন সরাসরি বিএনপির পদধারী নেতা। দখল বাণিজ্য ছাড়াও চামেলির বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে চামেলিকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। অভিযোগ রয়েছে স্থানীয় মাদক সিন্ডিকেটের সঙ্গেও সখ্যতা রয়েছে কাউন্সিলর চামেলির। এ বিষয়ে অভিযুক্ত চামেলির সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় শনিবারের দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি। রাজধানীতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। ৪ দিন পরে হতে পারে বৃষ্টি, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান হিট অ্যালার্ট বহাল থাকছে আরও ৩ দিন। রোববার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক। বিস্তারিত কায়েস রোহাতের রিপোর্টে। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, রোদের উত্তাপে ঘরে বাইরে স্বস্তি নেই কোথাও।
পেটের দায়ে নিত্যজাতির পথে বের হতে হয়, সেসব মানুষের কষ্টটা যেন বাড়ছেই। তীব্র তাপদাহে পিপাসার্ত পথচারীর একটু স্বস্তি যেন সড়কের পাশের এই শরবত। কতটা স্বাস্থ্যকর সে প্রশ্ন অবান্তর। কাম করতে যেতে পুরা ক্লান্ত, কাম করে কামের গাড়া ঘোরায় যায়, 10 মিনিট কাম করা লাগে আর 20 মিনিট থাকা লাগে। এখন ভালো মন্দ বুঝি না, এখন খাইয়ে শরীরে তো ঠিক রাখতে হবে। রোদের তেজ থেকে বাঁচতে কৃষকের মাথাল এখন শহুরে পথে, ঘেমে নিয়ে একাকার ক্লান্ত রিক্সা চালক। বর্তমান যে রোদ পড়ছে, এই রোডে খুব একটা ভালোভাবে গাড়ি চালাতে পারছে না। আগে যেভাবে ডিউটি করতাম সেভাবে গাড়ি চালাতে পারছে, 2 ঘন্টা 3 ঘন্টা চালাইলে অসুস্থ হয়ে আছি। রাজধানীর বিভিন্ন সড়কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এভাবেই ছেটানো হচ্ছে পানি। আবহাওয়ার এমন বিরূপ আচরণ থেকে বাঁচতে নগরবাসীকে বৃক্ষরোপণে জোর দেওয়ার আহ্বান উত্তরের মেয়রের। আমি অনুরোধ করব নগরবাসীকে যে আমরা যে গাছ লাগাচ্ছি, গত বছর আমি 80,000 গাছ লাগিয়েছি, এই বছর লাগাচ্ছি 1,20,000 গাছ। এই গাছগুলোকে লালন পালন করার জন্য আমি নগরবাসীকে অনুরোধ করব। আমাদের সিটি কর্পোরেশন দেখছে, তারপরে যার যার বাসার সামনে যদি গাছগুলো থাকে, এগুলো যদি আমরা নিজেরা যদি লালন পালন করি, তাহলে কিন্তু শহরটা কিন্তু বনায়ন হয়ে যায়। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকায় রাজধানী সহ সারা দেশে হিট অ্যালার্টের মেয়াদ বেড়েছে আরও 3 দিন। মে মাসের 2 তারিখে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমান যে তাপদাহ আছে এটা মোটামুটি ধরেন আরও 3 দিন মোটামুটি তাপমাত্রা এরকমই থাকবে। তারপর থেকে আপনার গ্রাজুয়ালি একটু করে তাপমাত্রা কমতে থাকবে। তারপর যেটা হবে যে আপনার 2 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব এবং উত্তর দক্ষিণ দিকে বৃষ্টি শুরু হবে, এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। মোটামুটি 3-4 তারিখে আশা করা যায় যে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে, সেক্ষেত্রে তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে। রোববার খুলছে স্কুল কলেজ, তবে মন্ত্রণালয় বলছে শনিবার বন্ধ থাকবে প্রাথমিক স্কুল। প্রাথমিক ক্লাস চলবে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত। আপাতত বন্ধ থাকবে অ্যাসেম্বলি, তবে প্রাক প্রাথমিক শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। হিট স্ট্রোক থেকে বাঁচতে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। তীব্র গরম আর যানজটে নগরবাসীর জীবন এখন ওষ্ঠাগত। রোদের তেজ উপেক্ষা করেই সড়কে দায়িত্ব পালন করতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। দাবদাহে আয়ে ভাটা পড়েছে খেটে খাওয়া মানুষদের। সবার মুখেই গরমের অস্বস্তির গল্প। বিস্তারিত ঋষাদ অর্ণবের রিপোর্ট। কর্মদিবসের ব্যস্ততায় চলমান দাবদাহের মাঝেও সুযোগ নেই ঘরে থাকার। আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হলেও জীবিকার তাগিদের বাইরে বের হতে হচ্ছে রাজধানীবাসীকে। তবে তীব্র গরমে যানজট বাড়তি ভোগান্তির কারণ। এর মধ্যেও তীব্র রোদে দায়িত্ব পালন করে যাচ্ছেন অনেক পেশার মানুষ। এ তালিকায় প্রথম সারিতে ট্রাফিক পুলিশ। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা মানুষকে কত দ্রুত বাসায় পৌঁছাতে পারি এই মানে চেষ্টায় আমরা আর কি নিয়োজিত থাকি। আমাদেরকে জনসাধারণের চলাচলে যদি তারা থেমে থাকে রাস্তায়, তো আরও কষ্ট তাদের বেড়ে যাবে, যার কারণে আমাদের আসলে কষ্ট হলেও আমাদের রাস্তায় থাকতে হচ্ছে। জীবিকার তাগিদে অনেকে ছুটছেন বাসে চড়ে, তবে বেশিরভাগ বাসেই ফ্যান না থাকায় ভোগান্তি চরমে। গাড়িতে আপনার প্রচুর ফ্যান নাই, পাবলিকের আরও কষ্ট হচ্ছে। দেখেন না, প্রচুর পরিমাণে ঘাম। বৃষ্টি না হওয়ার কারণেও গরমটা মানে আরও মানে সহ্যের সীমার বাইরে চলে গেছে আর কি। বাইরে বেরোনোর মতো অবস্থা নাই, আমাদের তো পেটের দায়ে বেরোতে হয়। দাবদাহে আয়ে ভাটা পড়েছে খেটে খাওয়া মানুষদের। সবার মুখেই গরমের অস্বস্তির গল্প। আমরা পানিগুলা কিনে এনে আমরা গাড়ির ভিতরে খাওয়াইতেছি, অনেকজনে খাইয়ে শান্তি পায়। খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। কষ্ট হইলেও কি চালাইতে হয় পায়ে রিক্সা। রোদ্দুরের যে তাপ প্লাস ইঞ্জিনের যে তাপ, গাড়ি করা যন্ত্রের যে তাপটা আসলে খুব সহ্য করা খুব টাফ। হ্যাঁ, প্রচুর গরম। তো গরমের জন্য তো থাকা যায় না, গান শেষ। এমন অবস্থা ভাবনায় ফেলছে নগরবাসীকে। ব্যক্তি ও বড় পরিসরে গাছ লাগানোর তাগিদ অনুভব করছেন অনেকে। আমরা সবাই যদি একসাথে মিলেমিশে যদি গাছপালা রোপণ করতে পারি, তাহলে গরমটা অনেকাংশে কমানো সম্ভব। কামিং জেনারেশনের জন্য যদি ওদের ভালো রাখতে চাই, তাহলে অনেক গাছ লাগাইতে হবে। কারণ পরবর্তীতে আমাদের ছোট যারা আছে ওরা টিকতে পারবে না, আমরাই টিকতে পারতেছি না। হিট স্ট্রোক, অনেক রকমের সমস্যা। স্বাভাবিক জীবনযাপনে ফিরতে এখন স্বস্তির বৃষ্টির জন্য প্রহর গুনছেন নগরবাসী। ঋষাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। দূতাবাস কর্মকর্তাদের গাফিলতিতে পথে বসেছেন ইতালি যেতে ইচ্ছুক প্রায় 20,000 বাংলাদেশি।
10 থেকে 15 লাখ টাকা খরচ করে নিজ উদ্যোগে ওয়ার্ক পারমিট এনে জমা দেওয়ার পর ভিসা তো দূরের কথা 10 মাস ধরে পাসপোর্টই ফেরত পাচ্ছে না তারা। এসব অভিযোগের বিষয়ে মুখে কুলুপ পেটেছে ঢাকা বিএসএফ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, দায়ীদের শাস্তির আওতায় আনা না গেলে হুমকিতে পড়তে পারে সরকারের শ্রমবাজার সম্প্রসারণ উদ্যোগ। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। কতদিন সহ্য করবো আমরা, মানে আমাদের অবস্থা খুব খারাপ, নাজেহাল অবস্থা। আমরা সবাই ঋণ টিন করে টাকা দিছি, কিস্তি তুলে টাকা দিছি। বরিশালের মোহাম্মদ অপু উন্নত জীবনের আশায় 15 লাখ টাকার বিনিময়ে নিজ আত্মীয়ের মাধ্যমে ইতালি থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করেন 10 মাস আগে। এর পরের গল্প কেবলই হয়রানির। ভিসা পেতে ইতালি দূতাবাসের মনোনীত ভিসা প্রসেসিং সেন্টার ভিএফএস এ আবেদন জমা দিয়েছেন অপুর মতো প্রায় 20,000 অভিবাসন প্রত্যাশী। নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা। 10 মাসের বেশি সময় পার হলেও ভিসা তো দূরের কথা, এখন পর্যন্ত পাসপোর্টই ফেরত পাননি তারা। যখন রুলেস্তা উঠছে তখন আমরা পেমেন্ট করছি, এখন রুলেস্তা উঠছে আমরা ওখানে যদি আমরা বাইরে যোগাযোগ করি বলে যে আসলে এটা আমাদের সমস্যা না, এটা বাংলাদেশ থেকে দিতেছে না। ভিএফএস গ্লোবাল থার্ড পার্টি এরা যেটা করতেছে যে আমার পাসপোর্টও দিতেছে না আর ভিসার তো খবরই নাই। এখন এটা এই জায়গায় বিশাল চক্র জড়িত এর সাথে। পাসপোর্ট ওনারা পাচ্ছে না, প্রায় 9 মাস হয়ে গেছে। তো উনি অন্য কোথাও অন্য কোনো কাজে কোনো মাইগ্রেট করতে পারতেছে না পাসপোর্টের জন্য। সৌদি থেকে একবারে ক্লোজ করে আসার পরে তো আমি 20 সেপ্টেম্বর জমা দিছি, তো এখন পর্যন্ত কোনো আপডেট নাই। তো আমি তো হতাশ। হয়রানি থেকে মুক্তি পেতে ইতালি দূতাবাসের সামনে মানববন্ধনও করেছেন ভুক্তভোগীরা, তবে মেলেনি আশ্বাস, হয়নি সুরাহা। কেন ভিসা প্রক্রিয়ার এই জটিলতা, এ নিয়ে কথা বলতে রাজি হয়নি ভিএফএস এর কোনো কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনকারীদের ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়ে দায় সেরেছেন ভিএফএস গ্লোবাল। 2 মাস আগে স্মারকলিপি দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ভুক্তভোগীদের, এমন অভিযোগে মুখে কুলুপ এঁটেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ও। বিশ্লেষকরা বলছেন, অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে এমন আচরণের সুষ্ঠু তদন্ত না হলে সরকারি শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ কখনোই সফল হবে না। তো সময় ধরে যে তারা ভিসা না পেয়ে থাকেন, তাহলে একদিকে হচ্ছে যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের একটা অর্থনৈতিক এখানে ইনভলভমেন্ট আছে, সেখানে যেমন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেকেন্ডলি যেটা হচ্ছে যে দেশ এই যে একটা রেমিটেন্সের যে আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনীতিতে, আমরা সেদিক থেকে বঞ্চিত হচ্ছি। রসিদটা তারা দিচ্ছেন, সেখানে উল্লেখ করা রয়েছে যে 90 দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। তো সেটা যখন হচ্ছে না, তাহলে এর দায়িত্ব তো বর্তায় বোথ ভিএফএস এর উপরেও এবং এমবেসির উপরে। ইতালি বিশেষ উদ্যোগ নিতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেখতে পারে যে যার একটা বৈধ কাজের চাহিদা সেখানে রয়েছে, যার সমস্ত কমপ্লিট, তারা যেন যেতে পারে। প্রকৃত কারণ খুঁজে বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। এমন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে যারা ভিসা দেওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য টাকা নিচ্ছে, লেনদেন করছে, সেই বিষয়টা নিশ্চিত করা উচিত। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ নয়, ক্ষমতা যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যে দলের ভেতরে গণতন্ত্র নেই তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। শনিবার সকালে জাতীয় নেতা শেরেবাংলা এ.কে. ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। বিস্তারিত আহাদ চৌধুরীর রিপোর্টে। শনিবার সকালে রাজধানীতে জাতীয় নেতা শেরেবাংলা এ.কে. ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি, কারণ তাদের ইতিহাসটা হলো গণতন্ত্র হত্যা। তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। রাজনীতিতে শেরেবাংলা এ.কে. ফজলুল হকের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এদেশে সাধারণ মানুষের মধ্যে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে শেরেবাংলা ছিলেন অন্যতম। আমাদের যে প্রত্যয়, যে অঙ্গীকার, সেটা হচ্ছে যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু
হুসেন, শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেরে বাংলায় কে, ফজলুল হক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন। শেরে বাংলার অবদান গ্রাম বাংলার মানুষের কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। লড়ে যাচ্ছে। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হাজার কোটি টাকা খরচ করে জাতীয় নির্বাচন করেছে নির্বাচন কমিশন। এখন প্রহসনের মাধ্যমে উপজেলা নির্বাচন করতে যাচ্ছে তারা, এমন মন্তব্য করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় সংসদ বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে, এটা জারি রাখতে চান সরকার প্রধান, কিন্তু জনগণ তা মানবে না। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। সারা দেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীর মাঝে 7 দিনব্যাপী খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মিরপুর 12 নম্বর ঈদগাহ মাঠ এলাকায় খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, নির্মম দুঃশাসন চালিয়েও জনগণের অগ্রযাত্রাকে আটকে রাখতে পারছে না বর্তমান সরকার। আজকে ঢাকার বাইরে 53% বিদ্যুৎ নেই। আপনার মফস্বলগুলোতে মানুষ এই তপ্ত রৌদ্রের মধ্যে কাতরাচ্ছে। বাংলাদেশের মানুষ এই ধরনের একটি গ্যাস চেম্বারের মধ্যে ছটফট করছে। তিনি যে নির্বাচন করেন সেই নির্বাচনে ভোটারদেরকে ভোট দিতে যেতে হয় না। তিনি যে পার্লামেন্ট করেন সেই পার্লামেন্ট হচ্ছে একদলীয় পার্লামেন্ট। সেখানে সত্যিকার অর্থে বিরোধী দল নেই, সেখানে কোনো ডিবেট নেই। সেটা একটা এন্টারটেইনমেন্ট হাউস, একটা আমোদ প্রমোদের জায়গায় পরিণত হয়েছে পার্লামেন্ট। এই ব্যবস্থাটাকেই তিনি জারি রাখতে চাচ্ছেন প্রধানমন্ত্রী, কিন্তু জনগণ তো ওটা মানবে না। পাকিস্তানের কাছ থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের করা এমন মন্তব্যের সমালোচনাও করেন রিজভী। এতই খুশি ওবায়দুল কাদের, বিএনপি দেখে না, অথচ পাকিস্তানও আমাদের উন্নয়নের প্রশংসা করে। বাহ, যে পাকিস্তানের নাম শুনলে 3টা টেকবাজি দিতেন, তারা একটু একটা অন্য দেশ যতই ইয়ে করুক, অন্য আরেকটি দেশকে প্রশংসা শুনেই কথা বলে। এটা একটা রীতি। তো এইটাতে এতই গদগদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। এখনো হাজার হাজার কোটি টাকা খরচ করে উপজেলার চোর বাটপার লুটেরা আওয়ামী লীগের নেতারা যারা পার্সেন্টেজ খাবে, যারা টাকা খাবে কোটি কোটি টাকা, তাদেরকে নির্বাচিত সিল দেওয়ার জন্য আপনি নির্বাচনের নামে প্রহসন করছেন। জাতীয় নির্বাচনও পারেন নাই আওয়ামী লীগের কারণে, এই নির্বাচনও সুস্থ করতে পারবেন না আওয়ামী লীগের কারণে। তাই আল্লাহর রাস্তে দায়িত্বটা ছেড়ে দিয়ে বলেন যে না, এইভাবে সম্ভব না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই গণতন্ত্র হরণ করে উল্লেখ করে অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের দমন না করে বিরোধী দল দমনে আইন শৃঙ্খলা বাহিনী ও সীমান্ত রক্ষায় দায়িত্বে থাকা বিজিবিকে ব্যবহার করছে সরকার। তোমরা তো পুলিশ দিয়ে ঠেকাও, আমাদেরকে বিজিবি দিয়ে ঠেকাও, যে বিজিবি একটা বর্ডারে থাকার কথা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দ্বাদশ জাতীয় নির্বাচন ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই, এমন মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দলের বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় পার্টির বর্ধিত সভার উদ্বোধনীতে যোগ দেন দলটির চেয়ারম্যান, চিফ হুইপ, মহাসচিব সহ অন্যান্য নেতাকর্মীরা। জাপা মহাসচিব বলেন, এরশাদকে একমাত্র প্রতিনিধিত্ব করে জিএম কাদের। যারা নির্বাচনের আগে দল ছেড়েছেন তারা ভুল করেছেন বলে মন্তব্য করেন মুজিবুল হক চুন্নু। এটা বাংলাদেশে এস্টাবলিশড হয়ে গেছে যে জিএম কাদের জাতীয় পার্টিকে একমাত্র প্রতিনিধিত্ব করে গোলাম মোহাম্মদ কাদের, এরশাদ সাহেবের এবং তার নেতৃত্বে আমরা আছি। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা চলে গেছেন তারা ভুল করেছেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান দেখেছি, তাদের পক্ষে এটা একটা জীবন মরণের সংগ্রাম। আমার মনে হয়েছে তারা নির্বাচনে যেতেই হবে, যে কোনোভাবে নির্বাচন পার হতেই হবে, না হলে তাদের অস্তিত্ব সংকট হতে পারে। তারা জিনিসটাকে এইভাবেই নিয়েছিল। 3টি বড় শক্তি
পরিষ্কারভাবে এই নির্বাচনকে সফল করার জন্য তারা সম্মত এবং পরবর্তীতে সরকারকেও তারা চালিয়ে নিয়ে যেতে চায়। বিএনপির আন্দোলনের কথা উল্লেখ করে জিএম কাদের বলেন, কোনো গণ আন্দোলনের মাধ্যমে এদেশে সরকার পতনের ইতিহাস নেই। বিএনপির যে আন্দোলন চলছিল সে বিষয়ে আমার পরিষ্কার ধারণা ছিল যে এই আন্দোলন সফল হবে না। সরকার পতন কখনোই আন্দোলনের দ্বারা বাংলাদেশের ইতিহাসে হয়নি। আন্দোলন হয়েছে, মানুষের বিক্ষোভ হয়েছে, বিক্ষুব্ধ হয়েছে মানুষ, সেটার সুযোগে অন্য একটি শক্তি এসে সরকারকে পরিবর্তন করেছে। এটা হলো বাংলাদেশের ঐতিহাসিক সত্য। বর্তমান সরকার রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। বর্তমান সরকারকে আমি কোনো রাজনৈতিক দল মনে করতে পারছি না, তারাও এখন রাজনৈতিক চরিত্র হারিয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। তীব্র দাবদাহে শুকিয়ে যাচ্ছে হাড়ি ভাঙা আমের মুকুল, ঝরে যাচ্ছে আমের গুটি, চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। গৃহায়ণ, গণপূর্ত ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। 2022 সালের 28 এপ্রিল মৃত্যুবরণ করেন সমাজসেবক জনদরদি কুমিল্লার এই কৃতি সন্তান। তিনি দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের পিতা। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মরহুম আব্দুল আজিজের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শ্রদ্ধাভরে স্মরণ করছেন স্বজন এবং গুণগ্রাহীরা। মরহুম আব্দুল আজিজের বর্ণাঢ্য জীবনে কিছুটা তুলে ধরেছেন ফখরুল ইসলাম। গৃহায়ণ, গণপূর্ত এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজ। স্বাধীন, দৃঢ়চেতা, সজ্জন এই সমাজসেবক দীর্ঘ চাকরি জীবনে দায়িত্ব পালন করেছেন মহকুমা প্রশাসক, বিকেএসপির সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে। চাকরি জীবনে সহকর্মীদের কাছে তিনি যতটা জনপ্রিয়, সমানভাবে জনসেবাও করেছেন নিজ এলাকায়। মানুষের জন্যই আমরা চাকুরি করি, এই ধরনের কথা তিনি বলতেন। স্যারকে আমার একজন আদর্শ শিক্ষকের মতো মনে হয়েছে, তার প্রতি আমি জানাই বিনম্র শ্রদ্ধা। যুগ্ম সচিব হয়েও কোনো অহংকার ছিলেন না, উনি মানুষের সেবায় যথেষ্ট কাজ করেছেন। কিভাবে মানুষের কল্যাণ করা যায়, কিভাবে প্রতিষ্ঠানকে উন্নয়ন করা যায়, সেইভাবে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের পিতা। বর্ণাঢ্য জীবনের অধিকারী সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজ সবাইকে শোক সাগরে ভাসিয়ে 2022 সালের 28 এপ্রিল পাড়ি জমান না ফেরার দেশে। কুমিল্লা মুরাদনগর চাপিতলার নিজ গ্রামে এই কৃতি সন্তানের জানাজায় ঢল নেমেছিল হাজারো মানুষের। এই সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন মুরাদনগরের সাধারণ মানুষ। মরহুম আব্দুল আজিজ কর্মজীবনে ছিলেন সৎ এবং কর্মনিষ্ঠ। সরকারি আমলা হয়েও সবার কাছে ছিলেন অনুকরণীয়। তৎকালীন ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা ছিলেন। আমরা আজিজ ভাই ডাক্তার বড় ভাই হিসাবে। খুব খোশ মেজাজের লোক ছিলেন, তবে তিনি কাজে পটু ছিলেন। তিনি সরকারি নথিপত্র দ্রুত ডিসপোজ করতেন আমি দেখেছি। সামাজিকভাবে তিনি ময়মনসিংহ শহরে খুব তার একটা শক্ত অবস্থান ছিল। বড় ভাই হিসাবে, একজন বড় সহকর্মী হিসাবে আমি তাকে খুবই স্মরণ করছি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। নিজ গ্রাম কুমিল্লার মুরাদনগরবাসীর কাছে উন্নয়ন কাজের জন্য আজও স্মরণীয় বিনম্র শ্রদ্ধা কীর্তিমান মরহুম আব্দুল আজিজ। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহে রংপুরের হাড়িভাঙা আম নিয়ে দুশ্চিন্তার ভাঁজ চাষিদের কপালে। শুকিয়ে যাচ্ছে মুকুল, ঝরে যাচ্ছে আমের গুটি। বিশেষজ্ঞরা বলছেন, মুকুলি ও আমের গুটি রক্ষা করতে না পারলে বড় ধরনের হোঁচট খাবে এই অঞ্চলের অর্থনীতি। রংপুর থেকে সহকর্মী রফিকুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি বছর রংপুরে প্রায় 2500 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। স্বপ্ন ছিল বাম্পার ফলনের, কিন্তু চাষি ও বাগান মালিকদের সেই আশায় পড়েছে ভাটা। অসময়ে শিলাবৃষ্টি, দাবদাহ ও পোকার আক্রমণে মুকুল ও আমের গুটি ঝরে যাওয়ায় চরম হতাশায় কাটছে তাদের দিন। ওষুধ কোম্পানিরা কাজ করে সেটাই আমাদের খালি বলে, আর যায় যেটা মানে আমাদের আম ঝরিয়ে যাচ্ছে ওদেরকে কোনো লক্ষ্য নাই। ভালোভাবে পরামর্শ দেবে এটা তারা তদারকি সেভাবে করতেছে না। এমন দুর্ঘটনার ওষুধপাতি দিয়েছি, বহু টাকা পয়সা আমার ক্ষয়ক্ষতি। এবার যে কী করবো
আমি নিজেই বলতে পারতেছি না। মনটা এবার খুবই খারাপ। 5-7 টাকা ডালত আম এসে সেবার এবার আম একটা বেরি। এমন পরিস্থিতির জন্য কৃষি বিভাগ দোষ চাপাচ্ছে চাষিদের ওপর। আর ফসল রক্ষা করতে না পারলে অর্থনীতির ধারাবাহিকতা রক্ষা চ্যালেঞ্জ মনে করছেন অর্থনীতিবিদরা। কৃষকদের দক্ষতার কারণে হয়তোবা কোনো বাগানের আমের পরিমাণের কম বেশি হতে পারে। কৃষকদের এই আম চাষে প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি। উৎপাদন কম হওয়ার কারণে এটা যেহেতু আমাদের সাপ্লাই কম হবে, সুতরাং আমরা দেশের চাহিদা মিটিয়ে আমরা বাইরে যদি রপ্তানি করতে চাই তাহলে আমরা সেভাবে রপ্তানি করতে পারবো না। সরকারি সহযোগিতা পেলে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমি মনে করি যে এটি একটি আমূল পরিবর্তন আনবে রংপুর এলাকায় এবং এটি বাংলাদেশের টেকসই উন্নয়নে এবং জাতীয় অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আম সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া হাড়িভাঙা আমের ফলন রক্ষায় সরকার ও সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারত নারী দলের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। সিলেটে খেলা শুরু বিকেল 4টায়। চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদে আজ সকাল 6টা থেকে বৃহত্তর চট্টগ্রামে 48 ঘন্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের খবরাখবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, ধর্মঘটে কেমন প্রভাব পড়েছে সড়কে জানাবেন। আপনি যেমনটা বলছেন, আজ সকাল 6টা থেকে পরিবহন ধর্মঘট যে শুরু হচ্ছে সেটি চলছে। সকাল 6টা থেকে আগামী 48 ঘন্টা চলবে এই পরিবহন ধর্মঘট। আমরা এখন এসেছি চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ জায়গা অক্সিজেন এলাকা। এই এলাকা থেকে মূলত উপজেলা রাঙ্গামাটি খাগড়াছড়ির প্রধান সড়ক বলা যায়, কারণ এই সড়ক দিয়ে রাঙ্গামাটি খাগড়াছড়ি যেসব পরিবহন রয়েছে সেগুলো চলছে। আমরা নগরীর কয়েকটি জায়গায় দেখেছি আসলে কোথাও যাত্রী পরিবহন যেসব বাস রয়েছে এবং গণপরিবহন একরকম তাদের যে ধর্ম সেটি চলছে। আমরা তাদের সাথে কথা বলছি, তাদের যে 4 দফার দাবি, সেই 4 দফার দাবি দিয়ে মূলত তারা পরিবহন ধর্মঘট দেখেছে। তাদের 4 দফার দাবির মধ্যে প্রধান দাবি হচ্ছে চুয়েটে যে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে 2টি পরিবহন মালিকের 3টি বাস আগুন দেওয়া হয়েছে এবং 1টি বাস ভাঙচুর করা হয়েছে সেসবের জেরে সহ, এবং তাদের আরো 3 দফা দাবিতে মূলত পরিবহন শ্রমিকরা এই পরিবহন ধর্মঘট দেখেছেন। এদিকে আজ দুপুর 2:30টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মিলিত সভা হওয়ার কথা রয়েছে। সেই সভাতে পরিবহন মালিকদের যারা নেতারা রয়েছে তারা উপস্থিত থাকবেন এবং এই গণপরিবহন যে পরিবহন ধর্মঘট দেখেছে সেই বিষয়ে জেলা প্রশাসন সম্মিলিত কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। তবে পরিবহন মালিকদের দাবি, তারা চুয়েটের এই ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার পরেও তারা ভোগান্তির শিকার হচ্ছেন, নাজেহালের শিকার হচ্ছেন এবং হয়রানির শিকার হচ্ছেন। পাশাপাশি চট্টগ্রাম নগরের এবং বিভিন্ন জায়গায় তাদের যারা শ্রমিক রয়েছেন, বাস চালক রয়েছেন, হেল্পার রয়েছেন, তাদেরকে পুলিশ এবং র্যাব কর্তৃক বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এদিকে বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় চলছে এই পরিবহন ধর্মঘট। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এসব রুটে আসলে গণপরিবহন বন্ধ রয়েছে। এতে করে সাধারণ মানুষের আসলে ভোগান্তি বাড়ছে, কারণ আমরা এসে দেখেছি এখানে বাস বন্ধ থাকায় মানুষের যে ভোগান্তি সেটি সীমাহীন বলা যায়, এবং কিছু কিছু যানবাহন চলছে, ছোট অটোরিকশা থেকে শুরু করে যেসব ছোট গাড়ি চলছে সেগুলো আসলে ভাড়া দ্বিগুণ আকারে ভাড়া নিয়ে মানুষ যাতায়াত করতে দেখা গেছে। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে ধর্মঘটের খবর জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম।